ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, এবিপি আনন্দে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি এক ডজন গল্প। বেআইনি নির্মাণের অভিযোগে মুম্বাইয়ের পালি হিলে কঙ্গনা রানাওয়াতের অফিসের একাংশ গুড়িয়ে দিল বৃহন্মুম্বাই পুরসভা। রীতিমতো জেসিবি মেশিন এনে ভাঙা হলো অফিসের অবৈধ নির্মাণ বলে চিহ্নিত অংশ। অফিসের বাইরের ছবিটা যদি এই হয়, তাহলে ভেতরের অংশ লন্ডভন্ড। শিবসেনা পরিচালিত বৃহন্মুম্বাই পুরসভা কঙ্গনার পালি হিলের এই অফিসে নোটিশ লাগিয়ে দেয়। পুরসভা তরফে দাবি করা হয়, কঙ্গনার অফিসের বেশ কিছু অংশ বেআইনি ভাবে তৈরি করা হয়েছে এবং বিল্ডিং এর মূল নকশার উল্টো পথে হেঁটে তা অন্যভাবে ব্যবহার করা হচ্ছে। এরই মধ্যে কঙ্গনা রানাওয়াতের আইনজীবী মুম্বাই হাইকোর্টে পৌঁছন। মুম্বাই হাইকোর্ট কঙ্গনার অফিস ভাঙার উপরে স্থগিতাদেশ দেয়। বৃহস্পতিবার মামলার শুনানি হবে। उद्धव ठाकरे, तुझे क्या लगता है कि तूने फिल्म माफिया के साथ मिलके मेरा घर तोड़ के मुझसे बहुत बड़ा बदला लिया है? आज मेरा घर टूटा है, कल तेरा घमंड टूटेगा। ये वक्त का पहिया है, याद रखना, हमेशा एक जैसा नहीं रहता। और मुझे लगता है कि तुमने मुझ पर बहुत बड़ा एहसान किया है, क्योंकि मुझे पता तो था कि कश्मीरी पंडितों पे क्या बीती होगी। आज मैंने महसूस किया है और आज मैं इस देश को वचन देती हूँ कि मैं सिर्फ अयोध्या पे ही नहीं, कश्मीर पे भी एक फिल्म बनाऊंगी और अपने देशवासियों को जगाऊंगी, क्योंकि मुझे पता था हमारे साथ होगा तो होगा, लेकिन मेरे साथ हुआ है, इसका कोई मतलब है, इसके कोई मायने हैं। और उद्धव ठाकरे, ये जो क्रूरता और ये जो आतंक है, अच्छा हुआ ये मेरे साथ हुआ, क्योंकि इसके कुछ मायने हैं। जय हिंद, जय महाराष्ट्र। কঙ্গনা রানাওয়াতের অফিস ভাঙা নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানোতর। आप भी है मुंबई के नागरिक है, आप भी है महाराष्ट्र के देश के नागरिक है। वो कुछ भी बेताल वक्तव्य करेगी और उसके ऊपर हम चलते रहेंगे तो ये गलत है। मुंबई को गलत बात करके मुंबई कर को भी दे रही है, महाराष्ट्र को भी दे रही है। और हर महाराष्ट्र की अस्मिता, हर मुंबई की अस्मिता के लिए शिवसेना आगे रहेगी। जो नागरिक है, जो आजू बाजू में रहते होंगे, उनको गुस्सा आने के बाद उन्होंने जो कंप्लेंट की होगी और कंप्लेंट के ऊपर एक्शन होती है, कंप्लेंट होने के बाद एक्शन हो रही है तो बट नेचुरल एक्शन है। अगर इलीगल कंस्ट्रक्शन है तो जरूर कार्रवाई होनी चाहिए, लेकिन सबके साथ ये कार्रवाई होती तो निश्चित रूप से उचित कार्रवाई होती। किसी ने आपके खिलाफ बात कही, इसलिए जब आप कार्रवाई करते हो तो ये कायरता है, बदले की भावना है, और महाराष्ट्र में इस प्रकार की भावना का कोई सम्मान नहीं हो सकता। कंगना रनौत मुंबई और महाराष्ट्र के बारे में जो भी बातें कह रही हैं उससे हम सहमत नहीं हैं। आज कंगना रनौत का जो कार्यालय था उसके ऊपर जो तोड़फोड़ की कार्रवाई हुई, उसकी आवश्यकता नहीं थी। साफ दिख रहा है कि यह बदले की भावना से ओतप्रोत है। शिवसेना की सत्ता है बीएमसी में और बीएमसी को उन लोगों ने बुलडोजर और हथौड़े के साथ भेज दिया। এদিকে কঙ্গনার অফিস ভাঙা নিয়ে মহাজোটের মধ্যেও মতানৈক্যের ইঙ্গিত মিলেছে। শরদ পাওয়ার বলেছেন, সংবাদপত্রে পড়েছি ওই অফিসে অবৈধ নির্মাণ করা হয়েছিল। মুম্বাইয়ে অবৈধ নির্মাণ নতুন কোনো বিষয় নয়, বিএমসি নিশ্চয়ই আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকবে। তবে বর্তমান পরিস্থিতিতে বিএমসির এই পদক্ষেপ সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি করবে। কঙ্গনার মন্তব্যকে গুরুত্ব দেওয়া উচিত নয়, এ ধরনের কথার কোনো প্রতিক্রিয়াও দেওয়া উচিত নয়, কারণ এই সব মন্তব্যের কোনো প্রভাব সাধারণ মানুষের জীবনে পড়ে না। এদিকে কঙ্গনার পাশে দাঁড়িয়েছেন আর এক মোদি প্রশংসক অনুপম খেরো। টুইট করে তিনি বলেছেন, ভুল ভুল ভুল, একে বুলডোজার নয় বুলিডোজার বলে। কারোর ঘর ভাঙা একদমই ভুল কাজ। কঙ্গনার সঙ্গে যা বিবাদ ঘিরে যাবতীয় ঘটনার সূত্রপাত সেই শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত অবশ্য বুধবার মুখে কুলু পাটলেন। কঙ্গনার অফিসে শিবসেনা পরিচালিত পুরসভার বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙচুর, কঙ্গনার মুম্বাইয়ে ফেরা, বিমানবন্দরে বিক্ষোভ, এইসব নাকি তিনি কিছুই জানেন না। উদ্ধব ঠাকরের ডান হাত বললেন
আমি সামনার অফিসে ছিলাম, কঙ্গনা রানাওয়াত সম্পর্কে কিছুই জানি না। এরই মধ্যে আর এক চাঞ্চল্যকর খবরও সামনে এসেছে। সূত্রের খবর, খালেতে কঙ্গনার ফ্ল্যাটের অবৈধ নির্মাণ ভাঙার জন্য সিটি সিভিল কোর্টে অনুমতি চেয়েছে পুরসভা। পুরসভার অভিযোগ, খালে কঙ্গনার ফ্ল্যাটে বেআইনি নির্মাণ করা হয়েছে। 2018 সালে নিয়ম লঙ্ঘন করে ফ্ল্যাটে একাধিক পরিবর্তন করেন কঙ্গনা। তখনই বৃহন্মুম্বই পুরসভার আইন অনুযায়ী কঙ্গনাকে নোটিশ জারি করা হয়, কিন্তু সিটি সিভিল কোর্ট থেকে স্থগিতাদেশ এনে পুরসভার পদক্ষেপ আটকান কঙ্গনা রানাওয়াত। পুরসভা সূত্রের দাবি, সেই সময় আদালতে পুনর্নির্মাণের অনুমতি সংক্রান্ত কোনো নথি পেশ করতে পারেননি তিনি। তাই সেই স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য আদালতে নতুন করে আবেদন জানিয়েছে পুরসভা। তাদের অভিযোগ, নিয়ম বিরুদ্ধভাবে কঙ্গনার ফ্ল্যাটে 8টি পরিবর্তন করা হয়েছে। उनका जो घर है, निवास है बीबी ब्रिज मुंबई के खार इलाके में, वो इसके निशाने पर आ गया है। आप इसकी पूरी कहानी आपको बता देते हैं। दरअसल 2 साल पहले मुंबई महानगर पालिका ने कंगना रनावत को एक नोटिस जारी किया था और नोटिस जारी करते हुए कहा था कि आपके घर में जो ये 5वीं मंजिल पर आप इस वक्त तमाम पौधे देख रही हैं, ये वो घर है, वो फ्लैट है कंगना रनावत का। इस फ्लैट में जो नोटिस जारी किया गया था और कहा गया था कि आपने गलत तरीके से बदलाव किया है, घर में काफी चेंजेस किए गए हैं जो कि गलत तरीके से किए गए हैं, नियमों का उल्लंघन करके बनाया गया है। और उस वक्त नोटिस जारी किया गया था, तब कंगना ने सिटी सिविल कोर्ट में जाकर स्टे ऑर्डर ले लिया था। लेकिन अब जो ताजा हालिया क्रम चल रहा है, उसके बाद कंगना ने क्या किया है, इसके बाद कंगना के बाद जो बीएमसी ने कैविएट फाइल किया है और सिटी सिविल कोर्ट में यह आवेदन किया है कि हमने 2 साल पहले ये जो केस उनको नोटिस दिया था, उन्होंने स्टे ऑर्डर ले लिया था, उस स्टे ऑर्डर को रद्द किया जाए और रद्द करने के बाद हमें तोड़ने की इजाजत दी जाए। यानी कि मुंबई महानगर पालिका ने निशाने पर अब उनके घर को रखा है। ये उनका घर जो कि मुंबई के खार इलाके में बीबी ब्रिज नाम की बिल्डिंग की 5वीं मंजिल पर है, उसमें 8 जगह पर बदलाव किए गए और 8 जगह पर बदलाव किए गए, इसीलिए तोड़ने की बात मुंबई महानगर पालिका ने की है और इसके लिए सिटी सिविल कोर्ट में कैविएट फाइल किया गया है और कहा है कि हमें तोड़ने की इजाजत दी जाए। यानी कि जो स्टे ऑर्डर आपने 2 साल पहले दिया था, उस स्टे ऑर्डर को रद्द कर दिया जाए। अब मैं जरा बता दूं दर्शकों को कि आखिरकार बदलाव क्या किए गए। जरा आप तस्वीरों में उस प्लांटेशन को देख पा रहे होंगे। ये जो प्लांटेशन है, उस प्लांटेशन को अलग गलत बताया गया है कि अवैध तरीके से बनाया गया है और साथ ही साथ जो छज्जा बालकनी का हिस्सा है, उसमें गलत तरीके से निर्माण किया गया है, नियमों का उल्लंघन करके निर्माण किया गया है। तीसरा, टॉयलेट का जो डक्ट है, वहां पर अवैध निर्माण किया गया है। चौथा, जो स्टेयरकेस के पास में जगह थी, उसका गलत तरीके से उपयोग किया गया है, वहां पर अवैध निर्माण किया गया है। इसके अलावा किचन का जो एरिया है, उसमें बदलाव किया गया है, उसमें गलत तरीके से इस्तेमाल किया गया है। इस प्रकार से जो मुंबई महानगर पालिका ने शिकायत पत्र दाखिल किए, उसमें बताया है कि 8 जगह ऐसे हैं कंगना रनावत के फ्लैट में जहां पर अवैध तरीके से निर्माण किया गया है। यानी कि अब तक निशान जो था वो मणिकर्णिका फिल्म्स पर था, प्रोडक्शन हाउस पर था, लेकिन अब जो है वो उनके फ्लैट पर बीएमसी का हथौड़ा चलने के लिए बीएमसी अब कोशिश कर रही है और इसीलिए कोर्ट में उन्होंने कैविएट फाइल किया है, जिस पर सुनवाई होनी बाकी है। लेकिन बहुत महत्वपूर्ण है कि अब प्रोडक्शन हाउस के बाद उनका जो फ्लैट है वो बीएमसी के निशाने पर आ गया है। নজর রাখছি পরের খবরে। মেট্রো যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছে কর্তৃপক্ষ। করোনা সতর্কতা মেনে কি কি ব্যবস্থা করা হয়েছে তা বলা হয়েছে নির্দেশিকায়। দীর্ঘদিন পর পাতাল পথে গড়াতে চলেছে মেট্রোর চাকা। আগামী 14 সেপ্টেম্বর থেকে কলকাতা মেট্রো চালু হওয়ার কথা। তার আগে যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করলো কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো চালু হলে স্টেশনে কিভাবে মানতে হবে করোনা সতর্কতা, কি ব্যবস্থা থাকবে রেখে, সেসবই বিস্তারিত বলা হয়েছে নির্দেশিকায়। কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, মেট্রো চালু হলে যেসব জায়গায় বেশি হাত লাগার সম্ভাবনা, যেমন এলিভেটরের বাটন, এসকালেটরের হ্যান্ডরেল, বুকিং কাউন্টার, এই সব জায়গায় নির্দিষ্ট সময় অন্তর জীবাণুমুক্ত করা হবে। যাত্রীদের দাঁড়ানোর জন্য স্টেশনে 6 ফুট অন্তর জায়গা চিহ্নিত করা থাকবে। স্টেশন চত্বর বারবার জীবাণুমুক্ত করা হবে। স্টেশনে ঘন ঘন করোনা সতর্কতা সংক্রান্ত ঘোষণা করা হবে। স্টেশনে যাত্রীদের ঢোকা ও বেরোনোর জন্য 2টি দরজা থাকবে। স্টেশন চত্বরের বাইরের অংশে কলকাতা পুলিশ ও ভেতরে আরপিএফ মোতায়েন থাকবে। যাত্রীদের জন্য জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, স্মার্ট কার্ড ছাড়া মেট্রোয় ওঠা যাবে না, থাকছে না টোকেন। স্টেশন চত্বরে ঢুকতে গেলে pathodiশা.com/metro থেকে ই-পাস নিতে হবে। স্টেশনে কাউন্টার খোলা থাকবে শুধু নতুন স্মার্ট কার্ড ইস্যু ও পুরনো স্মার্ট কার্ড রিচার্জের জন্য। যাত্রীদের মাস্ক বাধ্যতামূলক করা হবে। থার্মাল চেকিং। কন্টেনমেন্ট জোনে স্টেশনে ট্রেন থামবে না, বাকি সব স্টেশনেই মেট্রো দাঁড়াবে। রবিবার মেট্রো চলবে না। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত মেট্রো চলবে। দুদিকের প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যে 7টায়।
অন্যদিকে পূর্ব রেল সূত্রের খবর, মেট্রো যে প্রযুক্তি ব্যবহার করছে তা এখানে ব্যবহার করা প্রায় অসম্ভব। মেট্রো চালু হওয়ার পর সুবিধা অসুবিধা দেখে পরবর্তী সিদ্ধান্ত। এ বিষয়ে আলোচনা চেয়ে চিঠি দেওয়া হয়েছে রাজ্যকে। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। অক্সফোর্ডে করোনা ভ্যাকসিনে ধাক্কা, প্রয়োগের পর এক স্বেচ্ছাসেবী স্নায়ুরোগের সমস্যা দেখা দেওয়ায় স্থগিত রাখা হলো তৃতীয় পর্যায়ের ট্রায়াল। এই নিয়ে অনেকের মধ্যে উদ্বেগ ছড়ালেও বিশেষজ্ঞদের বক্তব্য, এটা সতর্কতামূলক বিরতি। রুটিন প্রক্রিয়ার মাধ্যমে সব দিক খতিয়ে দেখার পরই ভ্যাকসিন ছাড়া উচিত। কোভিড-19 কবে মিলবে মারণ এই ভাইরাসের হাত থেকে মুক্তি? বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি রব। ভ্যাকসিনের জন্য চাতক পাখির মতো বসে রয়েছেন সবাই। নোভেল করোনা ভাইরাসের টিকা উৎপাদনে বিশ্বজুড়ে যেসব চেষ্টা চলছে তার মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার টিকাকে সবচেয়ে সম্ভাবনাময় হিসেবে দেখা হচ্ছে। তাই তাদের ভ্যাকসিন নিয়ে আগ্রহ বিশ্বজুড়েই। ইতিমধ্যেই সফলভাবে শেষ হয়েছে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল। তৃতীয় পর্যায়ের ট্রায়ালে অংশ নিয়েছেন 30,000 স্বেচ্ছাসেবক। তবে টিকা প্রয়োগের পর এক স্বেচ্ছাসেবকের স্নায়ু রোগের সমস্যা দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। এরপরই অক্সফোর্ডের এই ভ্যাকসিনের ফেজ 3 ট্রায়াল স্থগিত রাখা হয়েছে। এই ঘটনায় অনেকের মধ্যে উদ্বেগ ছড়ালেও এটিকে সেভাবে দেখতে নারাজ বিশেষজ্ঞরা। বরং তাদের বক্তব্য, ভ্যাকসিন বাজারে আসার আগে রুটিন প্রক্রিয়ার মাধ্যমে যথাযথভাবে সমস্ত দিক পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত। সাইড এফেক্ট আইডেন্টিফাই করাটাই কিন্তু ফেজ 3 ট্রায়ালের লক্ষ্য, মূল লক্ষ্য। কাজেই এটা মাথায় রেখেই কিন্তু ফেজ 3 ট্রায়াল শুরু। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা অবশ্যই বলার, যে এটা খুব প্রশংসনীয় যে এই ভ্যাকসিন ট্রায়ালটা অত্যন্ত ট্রান্সপারেন্ট, যে একজন ভলেন্টিয়ারেরও একটি সাইড এফেক্ট হলো এবং সেটা সঙ্গে সঙ্গে রিপোর্ট করা হলো। সারা পৃথিবীতে অন্যান্য যারা ভ্যাকসিন তৈরি করার কথা বলছেন, এগোচ্ছেন, তাদের প্রতি একটা সতর্কবাণী যে আরো সতর্ক হতে হবে। ফেজ 3 ট্রায়ালে যাতে নজর রাখা যায় এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, কার্যকরী এবং প্রতিক্রিয়াহীন কোনো ভ্যাকসিন মানুষের কাছে পৌঁছে দেয়া। অ্যাস্ট্রাজেনেকা সেই সতর্কবাণী কিন্তু অন্যান্য কোম্পানিগুলোকে দিয়েছে। আমাদের বিশ্বাস যে এটা একটা সাধু উদ্যোগ। একজন স্বেচ্ছাসেবক অসুস্থ হওয়ার পর অক্সফোর্ড ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল আপাতত স্থগিত রাখা হলেও অ্যাস্ট্রাজেনেকার তরফে জানানো হয়েছে সুরক্ষাজনিত যাবতীয় দিক খতিয়ে রেখেই এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এবিপি আনন্দ। রাজ্যে করোনায় বাড়ল দৈনিক সংক্রমণ। একদিনে রাজ্যে করোনা আক্রান্ত 3,107 জন। এখনো পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত 1,90,083 জন। রাজ্যে গত 24 ঘন্টায় করোনায় মৃত 53 জন। গতকালের তুলনায় কমল মৃত্যুর সংখ্যা। রাজ্যে একদিনে সুস্থ 2,967 জন। রাজ্যের সুস্থতার হার 85.76%। 11 ও 12 সেপ্টেম্বর লকডাউন বিজ্ঞপ্তি খারিজ করুক রাজ্য। এক নিট পরীক্ষার্থীর আবেদনে কলকাতা হাইকোর্ট ঠিক কি জানালো জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে টেলিফোনে। সৌভিক, কি বললো কলকাতা হাইকোর্ট? দেখো, উত্তর দিনাজপুরের এক নিট পরীক্ষার্থী জয়ত্রী পাল, তার বক্তব্য ছিল যে তিনি উত্তর দিনাজপুরে থাকেন এবং 13ই সেপ্টেম্বর যে নিট পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার অংশগ্রহণ করতে গেলে তাকে শিলিগুড়ি পৌঁছতে হবে এবং এর মাঝখানে 11 এবং 12ই সেপ্টেম্বর লকডাউন থাকার কারণে তাদের পরীক্ষা কেন্দ্র অব্দি পৌঁছতে সমস্যা হতে পারে। সেই আশঙ্কা নিয়েই তিনি কলকাতা হাইকোর্টে এসেছিলেন এবং বলেছিলেন যে সরকারের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে 11ই এবং 12ই সেপ্টেম্বর পূর্ণ লকডাউনে, সেই বিজ্ঞপ্তি খারিজ করা হোক। এবং এরই প্রেক্ষিতে আজকে উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য পেশের পরে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অরিন্দম সিনহা নির্দেশ দিয়েছেন যে আগামীকাল অর্থাৎ 10ই সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত শিলিগুড়িতে এই পরীক্ষার্থী এবং তার পরিবারের থাকার এবং অন্যান্য যা বন্দোবস্ত করার প্রয়োজন নিট পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে তার সমস্ত ব্যবস্থাটাই রাজ্য সরকারকে করতে হবে, সেই নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আপাততভাবে লকডাউনের খারিজ করার যে আর্জি নিয়ে তিনি এসেছিলেন সেই আর্জি নামঞ্জুর হলেও তার যেটা আশঙ্কা ছিল যে তার থাকার ক্ষেত্রে এবং পৌঁছাবার ক্ষেত্রে সমস্যা হতে পারে, সেই সমস্যার সমাধান কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট করে দিয়েছে। আরো একবার তোমাকে নির্দেশিকাটা বলবো যে আগামীকাল অর্থাৎ 10ই সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত তাকে এবং তার পরিবারকে শিলিগুড়িতে থাকার সমস্ত বন্দোবস্ত সরকারকে করে দিতে হবে। শিলাদিত্য, ধন্যবাদ সৌভিক।
করোনা বয়ে ক্ষুদ্র মাঝারি শিল্পে আরো জোর রাজ্য সরকারের। আরো 100টি এমএসএমই পার্ক করার সিদ্ধান্ত মন্ত্রিসভার। এখানে জমি কিনে ব্যবসা করলে ব্যবসায়ীদের 2 থেকে 10 কোটি টাকা পর্যন্ত ইনসেনটিভ দেওয়ারও সিদ্ধান্ত। রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে আরো উৎসাহ দিতে এবং কর্মসংস্থান বাড়াতে উদ্যোগী রাজ্য সরকার। ওয়েস্ট বেঙ্গল এমএসএমই ইনসেনটিভ স্কিমের মেয়াদ আরো 5 বছর বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বর্তমানে রাজ্যে 14টি এমএসএমই পার্ক রয়েছে। আগামী দিনে এরকম আরো 100টি এমএসএমই পার্ক করার লক্ষ্য সরকারের। কমপক্ষে 20 একর জমির ওপর গড়ে উঠবে এক একটি পার্ক। সরকারের তরফে জানানো হয়েছে, এখানে যারা জমি কিনে ব্যবসা করবেন তাদের জমির অনুপাত অনুযায়ী 2 থেকে 10 কোটি টাকা পর্যন্ত ইনসেনটিভের ব্যবস্থা করা হবে। এমনকি জমি কেনার জন্য যে স্ট্যাম্প ডিউটি লাগবে তাও পরে রিইম্বার্সমেন্ট করে দেওয়া হবে। প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক রাজ্যের সহায়তায় যাতে বিকশিত হয়ে কর্মসংস্থান হতে পারে, তার জন্য ক্যাবিনেট আজ সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্য সরকারের ঘোষণা, আরো এরম 100টি এমএসএমই পার্ক করা হবে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য। এর পাশাপাশি এই সমস্ত এমএসএমই পার্কের জন্য প্রয়োজনীয় পাওয়ার স্টেশন, গোডাউন, কমন ফেসিলিটিরও ব্যবস্থা করবে রাজ্য সরকার। সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। সুমন ঘড়াই, এবিপি আনন্দ, কলকাতা। বিশ্বের দরবারে ফের বাংলার স্বীকৃতি। আন্তর্জাতিক স্তরে সেরা শিরোপা পেল রাজ্যের জনপরিষেবামূলক প্রকল্প সবুজ সাথী। স্বীকৃতি পেল উৎকর্ষ বাংলা প্রকল্প। আন্তর্জাতিক মঞ্চে ফের বাজিমাত বাংলার। রাজ্যের মুকুটে নতুন পালক। কন্যাশ্রীর পর এবার সবুজ সাথী। বিশ্ব সেরার পুরস্কার পেল রাজ্যের প্রকল্প। বিশ্বের বিভিন্ন দেশের নানা জনপরিষেবামূলক প্রকল্প নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছিল রাষ্ট্রপুঞ্জ অধীনস্থ সংস্থা ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন অ্যান্ড সোসাইটি বা WSIS, যেখানে অংশ নিয়েছিল 162টি দেশের 1600টি প্রকল্প। সেই প্রকল্পগুলির মধ্যে সেরা শিরোপা পেয়েছে সবুজ সাথী। গত বছরই এই প্রতিযোগিতায় স্বীকৃতি পেয়েছিল এই প্রকল্প। পাশাপাশি এবার স্বীকৃতি পেয়েছে উৎকর্ষ বাংলা প্রকল্প। রাজ্য সরকারের তরফে ভার্চুয়াল মাধ্যমে পুরস্কার গ্রহণ করেন অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের OSD সঞ্জয় থাড়ে। এর আগে 2017 সালে বিশ্বের 63টি দেশের 552টি জনপরিষেবামূলক প্রকল্পের মধ্যে কন্যাশ্রী প্রকল্প বিশ্বের দরবারে সেরা করেছে বাংলাকে। ছিনিয়ে নিয়েছে রাষ্ট্রপুঞ্জের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড। এবার বিশ্ব সেরা খেতাব ছিনিয়ে নিল সবুজ সাথী। 2015 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে চালু হয় সবুজ সাথী প্রকল্প। এই প্রকল্পে স্কুল পড়ুয়াদের সাইকেল দেয় রাজ্য সরকার। সরকারি সূত্রে খবর, এখনো পর্যন্ত প্রায় 84 লক্ষ পড়ুয়ার হাতে তুলে দেওয়া হয়েছে সাইকেল। আশাবুল হোসেন, এবিপি আনন্দ।